আপনি যদি নোটস না নেন তাহলে মিটিংটা হারিয়ে যাবে। আপনি ভাবছেন এখন যে সব মনে থাকবে, নোট নেওয়ার দরকার নেই, কিন্তু কাল সকালের মধ্যে দেখবেন 50% আপনি মনে করতে পারছেন না। দুদিন বাদে 75% মনে করতে পারবেন না, আর এক সপ্তাহ বাদে সব ফর্সা হয়ে যাবে। কিন্তু বসে বসে মনে হয় যে আমার আর নোট নেওয়ার দরকার, সবই তো আমার মনে থাকবে। কারণ এত ঘটনা ঘটবে, তারপর সব চাপা পড়ে যাবে। ওই জন্য যদি এই বিজনেসের ম্যাক্সিমাম বেনিফিট নিতে চান, নোট নিন। যদি কাগজ পেন না থাকে, আপলাইনের কাছে চেয়ে নিন, বা আপলাইন যদি সামনের সিটে বসে থাকে তার পিঠে, তার শার্টের ওপর লিখুন, কিন্তু নোট নিন। রাইট? দেখুন, একটা কথা বলি, সব কিছুর একটা পারপাস আছে। এই জগৎটা ভগবান সৃষ্টি করেছেন, কজন মনে করেন? একটু হাত তুলবেন। যারা মনে করেন না তাদেরও বলি, ভগবানই তৈরি করেছেন। আপনি মানেন না সেটা আলাদা কথা, কিন্তু ঘটনাটা হলো ভগবানই তৈরি করেছেন। এবং আমরা আমাদের স্বপ্ন পূরণ করি। ভগবান তার স্বপ্ন পূরণ করেছেন জগৎ সৃষ্টি করে, তারপর সেই স্বপ্নটাকে উনি এনজয় করছেন, এই জগতের নানা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে উনি এনজয় করছেন। তেমনি আমরাও আমাদের জগৎ সৃষ্টি করি আমাদের স্বপ্ন দিয়ে। আপনি যেরকম চান সেরকম জীবনটা তৈরি হয়ে যাবে। আপনারা যত লোক বসে আছেন, প্রত্যেকের স্বপ্ন আলাদা, ওই জন্য প্রত্যেকের জীবন আলাদা। প্রত্যেকের জীবন যাপনের স্টাইল আলাদা, প্রত্যেকের ইনকাম আলাদা, প্রত্যেকের জীবনের ঘটনাবলী আলাদা, সমস্ত আলাদা। ধরুন 100 লোক যদি জয়েন করে এই বিজনেসে, 2-3 মাস, 4 মাস, 5 মাস বাদে দেখবেন এক একজন এক এক লেভেলে। কেউ যেখানে শুরু করেছিল ওখানেই আছে, কেউ একটু এগিয়েছে, কেউ 9% গেছে, কেউ 11% গেছে। এটা কেন হয়? সকলেই একই সঙ্গে, ধরুন 1 সেপ্টেম্বর গতকাল ছিল, আজকে 2 সেপ্টেম্বর, অনেক লোক জয়েন করলো। আগামী বছরের 2 সেপ্টেম্বরে দেখবেন সব আলাদা। আজকে সব এক, কিন্তু ওই 1 বছর বাদে সব আলাদা হয়ে গেছে। কারণ আপনি ঠিক যেরকম ভাবে চান আপনার জীবনটা গড়ে নিতে, আপনি ততটাই খাটবেন, ততটাই এগোবেন। কেউ এই সুযোগটাকে কাজে লাগিয়ে অনেক দূর এগিয়ে যাবে, কারোর মধ্যে জেদ আছে, কারোর মধ্যে নেই। সেগুলো তো ইন্ডিভিজুয়াল, সাবজেক্টিভ ভেরিয়েশন। আজকে আমরা যেটা করব, আসুন এই বিজনেসটা করতে গেলে কতগুলো জরুরি জিনিস সেটা আমরা একটু জেনে নিই। স্বপ্ন ছাড়া কোনো কাজ হয় না। আপনি হয় ডাইরেক্টলি সচেতনভাবে আপনার স্বপ্ন সফল করার জন্য কাজ করছেন, অথবা ইনডাইরেক্টলি অন্য কারোর স্বপ্ন সফল করছেন। আপনি যদি চাকরি করেন, তাহলে আপনি কিন্তু কাজ করছেন, খাটছেন, স্যালারি পাচ্ছেন, আপনার কোম্পানির মালিকের স্বপ্ন সফল হচ্ছে, আপনার নয়। আমরা যদি রবার্ট কিওসাকির ক্যাশ ফ্লো কোয়াড্রেন্টটা একবার ঝালিয়ে নিই খুব শর্টে। ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট আমরা জানি তো। ক্যাশ ফ্লো কোয়াড্রেন্টে রবার্ট কিওসাকি কি বলছেন? জগতের সমস্ত রকম ইনকাম মোটামুটি 4 ভাবে হয়। ESBI। ই কোয়াড্রেন্টটা হচ্ছে যারা চাকরি করেন, এসটা হচ্ছে যারা সেলফ এমপ্লয়েড অথবা স্মল ইন্ডাস্ট্রি, স্মল বিজনেস করেন তাদের, বিটা হচ্ছে বিগ বিজনেসম্যান, আর আইটা হচ্ছে ইনভেস্টর। এটাকে যদি আপনি এইভাবে ভাগ করেন, লেফট সাইড অ্যান্ড রাইট সাইড, তাহলে উনি বলছেন যারা ই কোয়াড্রেন্ট এবং এস কোয়াড্রেন্টে আছেন জগতের মোটামুটি 97% এখানেই আছেন। এই দুটো কম্পার্টমেন্টে মাত্র 3% আছে। যারা এই কোয়াড্রেন্টে আছে, ধরুন এমপ্লয়ি, তিনি টাইম বেসড ইনকাম করেন। ইনি কি করছেন? টাইম বেসড ইনকাম। সেটা কাকে বলে? সময় দেন, উপার্জন করেন। যেমন যেমন সময় দেন তেমন তেমন অর্থ পান। মানে তার জীবনের সময়টাকে উনি কনভার্ট করছেন টাকায়, সেই টাকা দিয়ে তার জীবনের খরচাপাতি চলছে। স্মল বিজনেস ওনার্স বা সেলফ এমপ্লয়েড তারাও তাই করছেন। এইখানে একটা বস আছে, এইখানে বস নেই, কিন্তু অ্যাকচুয়ালি এর ক্লায়েন্টরা এর বস। এবং যেহেতু চাকরিতে নেই ওরা, ইনি নিজেই নিজের বস। আগে বসের দোষারোপ করতেন, এখন দোষারোপ করতে গেলে নিজেকেই করতে হয়, কারণ নিজেই নিজের বস। এরা কোথায় চাকরি করেন?
কাদের কোম্পানিতে? এদের কোম্পানিতে। এরা অর্থ আছে, সেই অর্থ দিয়ে এদের স্যালারি দেন, এদের হায়ার করেন, এরা গিয়ে এখানে কাজ করেন, এদের প্রফিট ক্রিয়েট করেন, এদের অ্যাসেট ক্রিয়েট করেন। বোঝা গেল? এবার এইখানে এরা কিন্তু ইনকাম বাড়িয়ে নেন, নিজের স্বপ্ন পূরণ করেন। আমাদের ফার্স্ট লেভেলটা হচ্ছে নিড। প্রথমটা আমার জীবিকা নির্বাহের প্রয়োজন, রুটি কাপড়া মাকানের জোন। আমি প্রথম উপার্জন করি, এমপ্লয়ি যারা উপার্জন করে কিসে খরচা করেন টাকাটা? টু পে দ্য বিলস। দৈনিক বাজার করতে খরচা হয়ে যায়, ইলেকট্রিক বিল, ছেলেপুলের স্কুলের মাইনে, নিজের মোবাইলের খরচ বা ইত্যাদি, এই সমস্ত করতে টাকা চলে যায়। যদি থাকে সেটা সেভিংস হয়। কিন্তু আজকাল যে দিনকাল এত জিনিসপত্রের দাম বেড়েছে, ক্রমশ সেভিংস জিরো হয়ে গেছে। যত্র আয় তত্র ব্যয়। আবার এর মধ্যে একটা ক্লাস তৈরি হয়েছে ব্রোক। ব্রোক ক্লাসটা মানে কি? দেখুন, 3 রকমের আছে। ধনী হচ্ছে তারা যাদের খরচার চেয়ে ইনকাম বেশি, ফলে তাদের অনেকটা সেভিংস হয়, তারা খুব স্বচ্ছন্দে জীবন কাটান। সেকেন্ড ক্লাসটা হচ্ছে যাদের খরচা এবং ইনকাম মোটামুটি একই রকম, সাধারণ মানুষ, খুব বুঝে চলতে হয়, ইনকাম অনুযায়ী তাকে চলতে হয়, অনেক খরচা করেন না ভয়ে, কিন্তু তাদের সঞ্চয় করার ক্ষমতা নেই, সেভিংস অলমোস্ট জিরো। আর থার্ড লেভেলের মানুষ তারা হচ্ছে ব্রোক। ব্রোক কাকে বলে? যার ইনকামের চেয়ে খরচা বেশি, ফলে তাকে ধার করে চলতে হয়, ক্রেডিট কার্ড, লোন নিয়ে চলতে হয়। বাজারে অনেক ধার বাকি পড়ে আছে, কারণ খরচাটা তার হাতে নেই। বাজারে যখন জিনিসপত্রের দাম বাড়ে, তখন আপনি কত দিকে খরচা কমাবেন? পেঁয়াজের দাম যখন 50 টাকা হয়েছিল, আগে লোকে 1 কিলো পেঁয়াজ, কিন্তু এখন বাজারে গিয়ে বলে 100 দাও, 100 গ্রাম পেঁয়াজ, কারণ 50 টাকা পেঁয়াজ 1 কিলো কেনার ক্ষমতা নেই। যদি আরো বাড়ে, আপনি কি পেঁয়াজ ছেড়ে দেবেন? তারা কিন্তু এই প্রবলেমটা সলভ করতে পারেন না। সমস্ত জিনিসের দাম বাড়ছে, তিনি কমাচ্ছেন, কমতে কমতে একটা সময় দেখা গেল আর অসম্ভব, আর চালানো যাচ্ছে না। ইলিশ মাছ 1200 টাকা। আমি বাজারে গিয়ে ভাবি, কারা খায়? যে কেনে তার চলে কি করে? ইলিশেই যদি 1200 বেরিয়ে যায়, তাহলে অন্যগুলো কেনে কি করে? ইলিশ ভাজার তেলটা কি করে কিনবে? ভাজবার জন্য গ্যাস সিলিন্ডার, তার দাম বেড়ে গেছে, কি করে কিনবে? সমস্ত কিছুর দাম বেড়ে গেছে। এখন মুশকিলটা হচ্ছে, কোয়াড্রেন্টের মানুষ খরচা কমিয়ে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করেন, কিন্তু খরচা কমিয়ে অবস্থা সামাল দেওয়া যায় না। অবস্থা সামাল দেওয়ার একটাই উপায়, ইনকাম বাড়ানো। ইনকাম না বাড়ালে আপনি খরচা সামাল দিতে পারবেন না। একটা সময় আসবে যখন আপনার বয়স হয়ে যাবে, আগে 60 বছরের রিটায়ারমেন্ট ছিল, আপনি রিটায়ার করতে পারেন, অথবা আপনি রিটায়ার না করলেও 60 বছরে আপনার আর খাটবার শক্তি থাকবে না। কারুর 60-এ যায়, কারুর 70 অবধি টানে, কারুর 75। প্রফেসর ডক্টর চ্যাটার্জি বলে আইএসআই ইনস্টিটিউটের, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের একজনের লেখা পড়েছিলাম অনেক কাল আগে, স্টেটসম্যানে। উনি বলছেন, ক্রমশ যা অবস্থা দাঁড়াচ্ছে ইন্ডিয়াতে, নোবডি উইল বি এবল টু রিটায়ার এভার। কেউ কোনোদিন রিটায়ার করতে পারবে না। আপনি যে কোম্পানিতে চাকরি করতেন, সেটা একটা রিটায়ারমেন্ট এজ আছে, আপনাকে ছুটি করে দিল, আপনাকে গিয়ে কিন্তু আরেকটা কোথাও ছোটোখাটো কোনো কাজ নিতে হবে। কেউ খাতা লেখার কাজ নেয়, কেউ একটু টিউশনির কাজ নেয়, কারণ ইনকাম না থাকলে, ধরুন ওই বয়সে আপনার জিনিসপত্রের দাম বেড়ে গেছে, খরচা বেড়ে গেছে, কমে না। খরচা একটা জিনিস যেটা কমে না, বাড়ে। প্লাস বয়স হলে যেটা শরীর স্বাস্থ্য, এর পিছনে খরচা বাড়ে, ওষুধপত্র, ডাক্তার, তার খরচাটা অ্যাড হয়। আর ঠিক সেই মুহূর্তে আপনার ইনকাম জিরো, আপনি রিটায়ার করে গেছেন। এই অঙ্কটা আমায় মেলান তো, যে খরচা বেড়ে গেছে, ইনকাম জিরো হয়ে গেছে, সেই অঙ্ক আমি কি করে মেলাবো? আর ওই বয়সে নতুন একটা কোনো ভেঞ্চার নিয়ে আবার একটা ইনকাম অ্যাড করা অলমোস্ট অসম্ভব। ওই জন্য বলা হয় সময় থাকতে শুরু করুন, যাতে ওই সময় গিয়ে সুফলটা পান। আপনি 70 বছরে গিয়ে এই বিজনেসে জয়েন করতে পারেন, কারণ এই বিজনেসে জয়েন করার কোনো আপার লিমিট নেই। কিন্তু আপনিই বলুন, 70 বছরে আপনি পারবেন একটা 25 বছর 30 বছরের ছেলের মতো দৌড়তে? আপনি পারবেন না।
ওই জন্য বলা হয় বিজনেসটা বিল্ড করুন যখন আপনার বিজনেসটার দরকার নেই, তখন যখন বিজনেসটার দরকার হবে তখন আপনার হয়তো এনার্জি থাকবে না বিল্ড করার। এই তো গেল নর্মাল খরচের কথা। এমার্জেন্সি খরচ যদি এসে পড়ে, হঠাৎ কোনো মেডিকেল চ্যালেঞ্জ, কোনো হার্টের প্রবলেম, কোনো নি রিপ্লেসমেন্ট, হিপ বোন রিপ্লেসমেন্ট, বাইপাস, 4, 5, 10 লাখ আছে তো? যদি না থাকে তখন কি ধার চাইবেন? একবার ধার চেয়ে দেখবেন তো কে দেয়, কারণ থাকলে তো দেবে। যা নেই আপনি তা দেবেন কি করে? আপনি যার কাছে চাইবেন সে বলবে আমায় তুই কিছু দে ভাই। ওগো কাঙাল আমারে কাঙাল করেছো, একটা রবীন্দ্রসঙ্গীত আছে, তার একটা লাইন আছে, আরো যদি চাও মোরে কিছু দাও, ফিরে দিব আমি তাই। আমায় কিছু দাও, আমি তোমায় দেবো, নইলে আমার কিছু নেই। সেই মন্দিরে গিয়ে চাইছে। মন্দির একটা অদ্ভুত জায়গা, যেখানে গরিব লোক পয়সা চায় বাইরে বসে, আর বড় লোক পয়সা চায় মন্দিরের ভেতরে গিয়ে মায়ের কাছে। বুঝতে পারছেন? দুজনেই চাইছে, একজন বাইরে একজন ভেতরে। কিন্তু ওরম ভাবে চেয়ে চিনতে হবে না, আপনাকে কিছু করতে হবে, উপার্জন বাড়াতে হবে। আর আপনি ই কোয়াড্রেন্টে উপার্জন বাড়াতে পারবেন না, বাড়ানো যায় না সিম্পলি। কেন? আপনি সময়ের গেঁড়াকলে পড়ে যাবেন। সময়ের গেঁড়াকল কি? আপনার 24 ঘন্টা। আপনি চাকরি করেন একা না দল বেঁধে? সবাই চাকরি করে একা। আপনাকে ভগবান ক ঘন্টা দিয়েছেন দিনে? 24 ঘন্টা। ফ্রম রিক্সাওয়ালা টু রাষ্ট্রপতি সবাই 24 ঘন্টা। এবার ওই 24 ঘন্টা একটা পুরোদস্তুর চাকরি করে আর কতটুকু পড়ে থাকে আপনার অন্য আবার একটা ইনকাম করার জন্য? সেখানেও তো সময় দিতে হবে। এবার এই অবস্থায় আপনাকে প্রথমত বুঝতে হবে যে ই কোয়াড্রেন্টে কিছু হবে না। সরি টু সে, ই কোয়াড্রেন্টে কিছু হবে না। আমাদের কয়েকটা লেভেল আছে। একটা হচ্ছে নিডের লেভেল, নিত্য প্রয়োজনীয়, যেগুলো সকলের কমন, সেইটা মিটলে তারপর শুরু হয় ড্রিমের লেভেল, স্বপ্ন পূরণ। একটা গাড়ি কেনার শখ, বাস ভাড়া নেই পকেটে, গাড়ি কি করে কিনবেন? বুঝতে পারছেন? নিডটা যদি মিটে যায়, ধার বাকি না থাকে, তাহলে সেই এক্সট্রা মানি দিয়ে আপনি এবার গাড়ি কিনুন, বাড়ি কিনুন, বিদেশ ভ্রমণ করুন, নইলে ছুটি পড়লে দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং, তার বাইরে ভাবতে পারি না। অথবা একজন প্রত্যেক ছুটিতেই বাঁশবেড়ে যেত। বংশবাটিকা বলে একটা জায়গা আছে, বাঁশবেড়ে, আপনারা শুনেছেন নাম? বাঁশবেড়ে। তাহলে যে প্রত্যেক ছুটিতেও বাঁশবেড়ে যায় কেন? কি এমন আছে? তারপর শুনলাম ওইখানে ওর মাসির বাড়ি। তাই সব জায়গার চেয়ে ভালো জায়গা হচ্ছে বাঁশবেড়ে, কারণ মাসির বাড়িতে গেলে খরচা লাগে না। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের ভেকেশন। আমার শালা তার স্ত্রীকে বলেছিল যে বিয়ের পর, মানে যখন তাদের কোর্টশিপ চলছে, তখন বলেছিল জানো বিয়ের পর আমরা হানিমুনে যাব হাওয়াই। সেখানে রোম্যান্টিক লোকজন সব বড় লোকেরা যায় হাওয়াইতে হানিমুন করতে, আমরাও যাব। তারপর বিয়ের পর কয়েক বছর কেটে গেছে, আমার শালা স্ত্রী সুদেশনা, আমাদের আপলাইন, সে বলছে কি হলো হাওয়াই? ততক্ষণে তো আমার শালা বুঝে গেছে, বলে ফেলেছিলুম গ্যাস ট্যাস খেয়ে, এখন তো কত ধানে কত চাল বুঝেছি। তখন বলছে চলো না দীঘা যাই। একই নোনা জল, বুঝলে না? সেই বালি, সেই ঝাউ গাছ, যাদের পয়সা কামড়াচ্ছে বোকার দল, তারা হাওয়াই ফাওয়াই যায়। তুমি চলো দীঘায় যাচ্ছি, একই ব্যাপার। তার মানে দুটোই এলওসি। যতক্ষণ আপনি ইকোয়াড্রেন্টে আছেন, আপনার এলওসি হচ্ছে লাইফ অফ কম্প্রোমাইজ, শুধু কম্প্রোমাইজ সব দিকে। ইলিশ খাবো বলে বাজারে গিয়ে মৌরলা মাছ কিনে বাড়ি ফেরা। বুঝতে পারছেন? আর আপনি যদি বি কোয়াড্রেন্টে যান, বিগ বিজনেসম্যান, তখন আপনার টাকা পয়সার চিন্তা থাকবে না, কারণ আপনার ইনকাম ব্যয়ের চেয়ে বেশি। ব্যয়ের চেয়ে বেশি যদি ইনকাম হয়, ঘুমটা ভালো হয় না রাত্রিরে? আপনার ব্যাংকে যদি ধরুন 10 লাখ টাকা 20 লাখ টাকা রাখা থাকে, তা দিয়ে কি করবেন সেটা পরের কথা, কিন্তু ওইটা যে রাখা আছে এই চিন্তায় ঘুমটা ভালো হবে তো?
তখনও কিন্তু লাইফ অফ LOC, সেটা হচ্ছে লাইফ অফ চয়েস। আপনার ইচ্ছা, আপনি যেরকম ভাবে বাঁচতে চান, যেভাবে খরচা করতে চান, আপনার ইচ্ছা। কাজে আপনার ইচ্ছাকে কন্ট্রোল করে কিন্তু কোয়াড্রেন্ট। দেখুন, আপনি চাকরি পাল্টে পাল্টে নিজের জীবন পাল্টাতে পারবেন না। চাকরি পাল্টানোকে বলা হয় ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার। একটা ছোট্ট কবিতা ছোট্ট লিখেছিলাম, মানে তো অনেক দুঃখে লিখেছিলাম, যখন সবাইকে এই বিজনেসটা অফার করছি আর অনেকে নিচ্ছে না, সব জানতা ভাব, তখন লিখেছিলাম, চাকরি গিয়েছে শুনে বললাম অপরচুনিটি চাই। চাকরি গিয়েছে শুনে বললাম অপরচুনিটি চাই। হাতে ব্রিফকেস দাদাটি আমার, গলায় দুলিয়ে টাই, বললে না 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 চাকরিই নেব যদি আরেকটি পাই। এতদিনে সবে সেদ্ধ হয়েছি, এইবারে হব ফ্রাই। বুঝতে পারছেন? চাকরি পাল্টে পাল্টে আপনি জীবন পাল্টাতে পারবেন না। মনে করুন আপনি ঘর পাল্টাচ্ছেন, আপনার ঘুড়ি ওড়ানোর শখ হয়েছে, আপনি ঘর পাল্টে পাল্টে ঘুড়ি ওড়ানোর চেষ্টা করছেন, মানে ইকোয়াড্রেন্টের মধ্যেই চাকরি পাল্টাচ্ছেন। আজকে বেডরুম গিয়ে দেখলেন ঘুড়ি ওড়ানো যাচ্ছে না, ড্রয়িং রুমে গিয়ে ঘুড়ি হচ্ছে না, আপনি কিচেনে যাচ্ছেন, হচ্ছে না। সোজা কথা, আপনাকে কোয়াড্রেন্ট পাল্টাতে হবে, ঘর পাল্টে হবে না। ছাদে যান, ঘুড়ি ওড়ানোটা ছাদ থেকে হয়, ওটা অন্য কোয়াড্রেন্ট। বুঝতে পারছেন? বি কোয়াড্রেন্টে না গেলে আপনার স্বপ্ন পূরণ হবে না। একদম লিখে নিন, লিখে নিন। আমি যদি ইকোয়াড্রেন্টে থেকে অঙ্ক মেলাবার চেষ্টা করি, মিলবে না, মিলবে না। একটা সময় যখন ইনফ্লেশন রেট আপনার ইনকাম রেটকে ক্রস করে বেরিয়ে যাবে, আপনার ইনক্রিমেন্ট হয় কত পার্সেন্ট? গভর্নমেন্ট জবে ইনক্রিমেন্ট হয় কত পার্সেন্ট? 3-4% বছরে। আর ইনফ্লেশন হচ্ছে ডাবল ফিগারে, 10-11-12%। আপনি কি করে লড়াই করবেন তার সঙ্গে? কিছুদিন লড়বেন, যতক্ষণ না সেটা আপনাকে টপকে যাচ্ছে। আর একবার যে টপকে গেল, আপনি আর তাকে ধরতে পারবেন না, ধরতে পারবেন না। তো ওই জন্যে বলছি, এটা যদি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়, যদি আমায় স্বপ্ন পূরণ করে বাঁচতে হয়। দেখুন, বাঁচা দু রকমের, একটা হচ্ছে কোনো মতে জীবিকা নির্বাহ, প্রাণটুকু রক্ষা করা, আর একটা হচ্ছে উইথ স্টাইল। আপনি যেটা মেনে নেবেন, আপনার জগৎ আপনি তৈরি করবেন, কেউ জোর করছে না আপনাকে। এবার বি কোয়াড্রেন্টে যেতে গেলে, বিগ বিজনেসম্যান হতে গেলে, লোকে ভাবে, এবং সেটা খারাপ ভাবে না, প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়। হাজারে নয়, লাখে, কোটিতে। অত টাকা আমি কোথায় পাবো? ঠিক কথা। প্রচুর ইনভেন্টরি, প্রচুর ইনফ্রাস্ট্রাকচার, মার্কেটিং, লজিস্টিক্স, অনেক কিছু করতে হয়। ওইসব আমি জানি কি? ঠিক কথা। আমি যেতে ভয় পাচ্ছি, আবার না গেলেও চলবে না। বুঝতে পারছেন? শাঁখের করাত। ব্রিট ওয়ার্ল্ডওয়াইড এসে বললো, আমি তোমার সিস্টেম দেবো, যে সিস্টেম অনুযায়ী তুমি বিজনেসটা চালাবে আমি শিখিয়ে দেবো। তোমায় কি করতে হবে? তুমি চাকরি করছো বা যা করছো, ওইটা করতে করতে একটুখানি যদি সময় বার করতে পারো, তাতে তুমি আস্তে আস্তে একটা অর্গানাইজেশন তৈরি করো। অর্গানাইজেশন অফ ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার্স। তারা কিন্তু স্বাধীন, তারা কারুর পে লিস্টে নেই, কোনো পে চেক, স্যালারি তারা পাবে না, তাদের কোনো টার্গেট নেই, কোনো বস নেই, কোনো চাপ নেই, কিচ্ছু নেই। তারা নিজের ইচ্ছা মতো বিজনেসটা বিল্ড করবে। জয়নিংটা জিরো ইনভেস্টমেন্টে হতে পারে, কিন্তু বিজনেস বিল্ড করতে গেলে একটু খরচা আছে। তোমার একটু বই কিনতে হবে, একটু সিডি শুনতে হবে, একটু ফাংশনে আসতে হবে, এইসব খরচাগুলো আছে। লোকজনের সঙ্গে কমিউনিকেট করার জন্য একটু ফোন বিল বাড়বে, একটু তোমার যাতায়াত করার জন্য মানে কনভেন্স একটু খরচা আছে, এগুলো আছে। প্রোডাক্টের কোনো খরচা নেই। প্রোডাক্টে তুমি তো টাকা দিয়ে কিনছো, কিনে বিক্রি করছো, উইথ প্রফিট উঠে আসছে টাকা, কাজে ওটাকে ইনভেস্টমেন্ট বলা যায় না। অনেকে আবার প্রোডাক্টের ব্যাপারটা বোঝে, পিভি টাকাটা বোঝে, বই কিনতে চায় না, ফাংশনে আসতে চায় না, বলে যে ওটা তো পিভি নেই, ওটা তো কিছু আসে না, ওটা বেকার খরচ, ওটা আমি করবো না। কিন্তু প্রোডাক্ট আপনাকে ইমিডিয়েট পিভি দেয়, আর টুলস আপনাকে কি দেয়? ভবিষ্যতের পিভি, অনেক লং টার্ম পিভি।
এ আপনার ব্রেনটাকে তৈরি করছে এই সিস্টেম। কারণ একটা জিনিস, যে ব্রেন নিয়ে আপনি যেখানে আছেন সেটা যদি আপনার পছন্দ না হয়, আপনি যদি আপনার ইনকাম বাড়াতে চান, ওই ব্রেন দিয়ে হবে না। আপনি ব্রেনটাকে ডেভেলপ করান, আপনার ইনকাম ডেভেলপ হয়ে যাবে। বুঝতে পারছেন? ভবিষ্যৎ যদি পাল্টাতে চান, ভবিষ্যতের মালিককে পাল্টান, মানে আপনি নিজে। আমি যেমন করছি, যা করছি, দুপুরে ঘুমোচ্ছি, সন্ধ্যায় টিভি দেখছি, আমি এমনই থাকবো। আমি কিছু ত্যাগ করতে পারবো না, আমি চেঞ্জ করতে পারবো না, সন্ধ্যাবেলা মিটিং যেতে পারবো না, ওই সিরিয়াল না দেখলে আমার চলে না। গুরুতর সমস্যার মুখোমুখি হচ্ছে, মা না বৌমা বেছে নিতে হবে, সিরিয়ালের নাম। এই গুরুত্বপূর্ণ সমস্যা, এইসব ছেড়ে আমি মিটিংয়ে যেতে পারবো না। এটা যদি আপনি বলেন, তাহলে আপনার ওই রকমই জীবন হবে। আর একটা কথা আমার আপলাইনে আমার মেন্টর তীর্থঙ্কর বলেছিল যে, দেখো তুমি টিভিতে হয় সিনেমা দেখছো, সিরিয়াল দেখছো, কি খেলা দেখছো, দিনের পর দিন বসে বসে ক্রিকেট দেখছো, ফুটবল দেখছো, ওয়ার্ল্ড কাপ শুরু হলো তো রাত জেগে জেগে দেখছো। একটা জিনিস মনে রেখো, ওই বাক্সটার মধ্যে যারা আছে তারা ইনকাম করে, বাক্সটার বাইরে যারা আছে, যারা দেখে, তাদের পকেট থেকে টাকাটা যায় ওদের পকেটে। তুমি যদি টিভির মধ্যে ঢুকতে পারো তো ঢোকো, তাহলে তোমারও ইনকাম হবে। আর যদি ঢুকতে না পারো, বাইরে বসে হাঁ করে বসে থেকো না, বরং ওই সময়টা কিছু করো। টিভি দেখে জীবন পাল্টাতে পারবে না তুমি। বেসিক মাইন্ডসেট আমাদের পাল্টাতে হবে। ঘাম ঝরাতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, প্রাইস পে করতে হবে, শিখতে হবে, অ্যাপ্লাই করতে হবে, তবে হবে। বুঝতে পারছেন? এতদিন করেননি তো কি হলো, করেননি, এবার যদি করতে হয় করবেন। ধরুন আপনি খাটে শুয়ে ঘুমোচ্ছেন, এমন সময় বাঘ তাড়া করলো আপনাকে, আপনি কি বলবেন বাঘকে? আমি দৌড়তে পারবো না, আমি কোনোদিন দৌড়ানো অভ্যেস নেই আমার, আমি শুয়ে থেকেছি, আমি ঘুমোবো, তোর যা করার কর। সে কি করবে? আপনাকে চেটে দিয়ে সুন্দরবনে চলে যাবে? সে যা করার করবে। বুঝতে পারছেন? এমন সিচুয়েশন আপনি পড়েননি, কিন্তু এবার পড়েছেন, তার ব্যবস্থা যা নেবার আপনাকে নিতে হবে। শুয়ে থাকলে হবে না, দৌড়তে হবে। বুঝতে পারছেন? এই বিজনেসটা অনেকে আবার বলে, জানি জানি আমার বিজনেস শেখাতে হবে না, আমাদের বিজনেসের ফ্যামিলি। কারণ তোমার বিজনেসের ফ্যামিলি হতে পারে, কিন্তু এটা নতুন রকম বিজনেস, এটা তোমায় শিখতে হবে। ঠিক আছে, শিখে নেবো, শেখো। যদি কেউ শিখতে না চায়, আপনি শেখাবেন কি করে? বুঝতে পারছেন? উল্টোনো বাটিতে জল ধরে না, বাটি সোজা চাই, তবে জল ধরবে। অনেকে আছে মনটা উল্টোনো বাটি। সব বললেন, সব বোঝালেন, প্ল্যান দেখালেন, সব মানলো, সব কিছু করে, তো হ্যাঁ কিন্তু আমি চাকরিই করব। আপনি তাকে বিরিয়ানি খেতে ডেকেছেন, টেবিলে সাজিয়ে বিরিয়ানি দিয়েছেন, ভুর ভুর করে গন্ধ বেরোচ্ছে, সেসব শুকে টুকে বললে, না আমি পান্তা ভাতই খাবো। যাও, তোমার ইচ্ছে, তুমি পান্তা খাওগে, যাও। বুঝতে পেরেছ? কিছু করার নেই, কাউকে আপনি তো জোর করে, যেটা বেরিয়ে যাচ্ছিল বলবো না আর কি, কিন্তু শিখে নিন, বিজনেসটা ঠিকভাবে করুন। বিজনেস স্লোগান হচ্ছে বিল্ড ইট ওয়ান্স, বিল্ড ইট রাইট। ভুল করলে কি হবে? আবার আবার গড়তে হবে। আপনি যে লেভেলে পৌঁছচ্ছেন, পড়ে যাবে, আবার করো, আবার। ভাই জীবনটা খুব ছোট, তার আবার অনেকটা সময় আমরা কাটিয়ে এসছি, তাই না? যেটুকু পড়ে আছে, কতটা পড়ে আছে কেউ জানে না, ভগবান জানে, কিন্তু সে বলবে না আপনাকে। আপনি ব্যাংকে যান, অ্যাকাউন্টের স্টেটমেন্ট পাবেন, ভগবান আপনাকে আপনার জীবনের অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখাবে না, যে কতটা পড়ে আছে, ব্যালেন্স। আমরা ভেবে নিই, যেহেতু আমার বাবা বেঁচে ছিলেন 80 বছর, আমার দাদু বেঁচে ছিলেন 90 বছর, আমি ওরকম একটা কিছু ধরে নিই, কিন্তু ওই ধরে নেওয়ার কোনো গ্যারান্টি নেই, কি যে হবে কেউ জানে না। আজকের দিনটা সত্য, আজকের দিনটা আমি আছি, আমার ছায়া পড়ছে, আজকের দিনে যা করার করে নিতে হবে। কালকে কি হবে, কালকের জন্য ফেলে রাখলে হবে না। মেন্টর চাই, বিজনেসটা শিখতে গেলে সঠিকভাবে মেন্টর চাই। মেন্টর মানে আপনার কোনো আপলাইন, যার সঙ্গে আপনার পার্সোনালিটি ম্যাচ করে, তার সঙ্গে মনের মিল হয়, মতের মিল হয়, যে আপনাকে শেখাতে রাজি, তার কাছ থেকে, এবং যে গ্রো করছে, যে এগোচ্ছে। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। এবার সখা বসে আছে টুলেতে, কি হাত ধরবে?
আপনার আপলাইন সখা যদি বসে থাকে টুলেতে, আপনি তার হাত ধরে সে কি এগোবে আপনাকে, ওই সখার হাত ধরবেন না। বুঝতে পেরেছেন? চলমান সখা চাই, চলমান সখা। আর আপনার মধ্যে কিছু ন্যাচারাল ট্যালেন্ট থাকতে পারে, হয়তো আপনি ভালো কথা বলেন, বা আপনি লোকের সঙ্গে চট করে গিয়ে আলাপ করতে পারেন ইত্যাদি। সেই দিয়ে কিন্তু খুব বেশি দূর যাওয়া যাবে না। ইনিশিয়ালি একটু সুবিধা হবে, আপনাকে ব্যবসাটা শিখতে হবে, অনেক কিছু শেখার আছে, অনেক টেকনিক আছে, এটা আপনাকে শিখতে হবে। তার মানে বেসিক্যালি আপনাকে টিচেবল হতে হবে আর সাবমিসিভ হতে হবে। টিচেবিলিটি আর সাবমিশন দুটোর মধ্যে কি তফাৎ? টিচেবিলিটি হচ্ছে আপনি শিখতে রাজি, আপনি হাতটা বাড়ালেন হ্যান্ডশেক করার জন্যে, কিন্তু যার সঙ্গে হ্যান্ডশেক করবেন আপনার আপলাইন বা মেন্টর, আপনি যদি সাবমিট না করেন, আপনি যদি সাবমিট করা মানে কি, তাকে গিয়ে বলা তুমি আমায় শেখাও, আমি তোমার কাছে শিখতে রাজি, বিনা প্রশ্নে, তখন আপলাইনের হাতটা বেরোবে, তবে হ্যান্ডশেকটা হবে। আপনি টিচেবল, হাত বার করে আছেন, কিন্তু আপনি কারুকে সাবমিট করেন না, তাহলে কি হবে? হাত ব্যথা হয়ে যাবে, খানিকক্ষণ বাদে নাবিয়ে নেবেন, হাত ধরার লোক নেই। আপনি আমায় শেখান, কিন্তু আমি গুগল চেক করে তবে নেব, আগেই বলে রাখছি। আপনি বললেন আর আমিও নিলাম, তা হবে না। এই কন্ডিশনে কোনো আপলাইন রাজি হবে না আপনাকে শেখাতে, কারণ আপনার ভেতরে অবিশ্বাস, আপনার ভেতরে ভরসা করার অভাব, ভরসা করার ক্ষমতার অভাব, তাকে কোনো আপলাইন শেখাবে না। সাবমিশন মানে হচ্ছে ভাই আমি তোমায় পুরো মিউচুয়াল ট্রাস্ট, আমি তোমার উপর ডিপেন্ড করছি, কারণ তুমি জানো বিজনেসটা এবং আমাকে শেখাতেও চাও, কারণ তোমার সঙ্গে আমি যুক্ত। আপলাইন ডাউনলাইন সম্পর্ক আমার হলে তোমারও হবে, এই বিজনেসে আমার বিজনেসটা দাঁড়ালে তোমারও ইনকাম হবে। তো কাজেই তুমি আমায় গাড্ডায় ফেলবে না, আমার কমন সেন্স তাই বলছে। যদি আমার ভালো হলে তোমার ভালো হয়, আমার ক্ষতি হলে তোমার ক্ষতি হয়, তাহলে তুমি চাইবে আমার ভালো হোক। এটার জন্য সার্চ করার দরকার হয় না, এটা কমন সেন্স। এটা যদি আপলাইন জানতে পারে, তাহলে সেও হাত বার করবে, দুজনের মিল ম্যাচ করলো, হ্যান্ডশেক হলো। এবার মেন্টরশিপ প্রোগ্রাম চালু হলো। এবার মেন্টরশিপ প্রোগ্রাম, ধরুন আপনার কিছু কিছু জিনিস এমনি হয়, সেইটা ভাঙিয়ে আপনি, ধরুন ক্রিকেট, আপনি একটু দু একটা শর্টফট মারতে পারেন, হাত ঘুরিয়ে দু একটা বল টল করতে পারেন, পাড়ার ক্লাবে খেলতে পারেন, কিন্তু সেই দিয়ে আপনি ইন্ডিয়া টিমে চান্স পাবেন না। ইন্ডিয়া টিমে চান্স পেতে গেলে কিন্তু আপনাকে একটা কোচ চাই, একটা ট্রেনার চাই, যে আপনাকে শেখাবে। অনেক কিছু শেখার আছে, বুঝতে পারছেন? আর নর্থ বেঙ্গলে কোচের কোনো অভাব নেই। গোটা নর্থ বেঙ্গলে কোচ ছড়াছড়ি, একটা জেলারই নাম কোচবিহার, কোচেরা ঘুরে বেড়াচ্ছে, বিহার করছেন, প্রচুর কোচ। নইলে এত এমারাল্ড, ডায়মন্ড, প্ল্যাটিনাম সব বেরোচ্ছে কি করে? তারপরে কি? গোল সেট করুন, গোল সেট করতে হবে। ধরুন এইখানে স্টেডিয়ামে, শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটা ফুটবল ম্যাচ হবে, দুটো টিমের মধ্যে, একটা টিমের নাম আর্জেন্টিনা আর একটা টিমের নাম পর্তুগাল। আপনারা জানেন কে খেলবে, কারা খেলবে। 1000 টাকা করে টিকিট, কজন যাবেন? লোকে ভাবছে হাত তুলবো কি তুলবো না, এ কোন দিক থেকে মারবে আমি তো বুঝতে পারছি না। তুলে ফেলুন, আমি ভালো লোক, হাত তুলে ফেলুন। একটা টিমে খেলবে, আর্জেন্টিনায় মেসি খেলবে আর ওখানে রোনাল্ডো খেলবে, জানা কথা। যাবেন তো? 1000 টাকার টিকিট, নিশ্চয়ই যাব। কিন্তু একটা খবর দিতে ভুলে গেছি, ও মাঠে কোনো গোল পোস্ট নেই, শুধু বল পেটাপিটি, লাথালাথি হবে, কোনো রেজাল্ট হবে না। যাবেন খেলা দেখতে? ওটা একটা সার্কাস, ওটা একটা সার্কাসে পরিণত হবে, ওটা ফুটবল খেলা থাকবে না। তার মানে গোল সেট করতে হবে। ওটা দেখতে চৌকো, কিন্তু ওটার নাম গোল, বুঝতে পারছেন? গোল সেট করতে হবে। জীবনে গোল সেট না করলে কিছু হবে না। গোল সেট করলে কমিটমেন্ট আসবে। আপনি যখন জানবেন যে আমায় এটা করতে হবে, দেখুন গোল সেট কিভাবে হয়। আপনি আপলাইনকে গেলেন, মেন্টরের কাছে গিয়ে বললেন এই আমার ড্রিম, আমি একটা বাড়ি কিনতে চাই অথবা একটা গাড়ি কিনতে। আপলাইন বলবে যে কিরকম বাড়ি? এই দোতলা একটা বাড়ি, ওখানে জমি কিনে, হ্যাঁ জমি কিনে একটা বাড়ি করব। তাহলে জমির দাম কত, বাড়ির খরচা কত, সব মিলিয়ে বললো যে ঠিক আছে 30 লাখ টাকা, কথার কথা বলছি।
আমার খুব দরকার, আমার 3 বছরের মধ্যে একটা বাড়ি। তখন হয়তো আপনার কোচ বললো, মানে মেন্টর বললো যে হবে, মোটামুটি তুমি যদি এই পিন লেভেলে ওঠো, ওই পিন লেভেলে তোমার যদি ভালো এইরকম স্ট্রাকচার থাকে, ইগল স্ট্রাকচার থাকে, তাহলে তোমার ইনকাম এত হবে মাসে, তাহলে এত মাস লাগবে, ওই টাকাটা যদি জমাতে পারো তাহলে তোমার একটা বাড়ি হয়ে যাবে। কিন্তু সেটা 3 বছরে হবে না, 4 বছর লাগবে। ঠিক আছে, তার অভিজ্ঞতা থেকে সে বলছে, কারণ আমি তো আবেগ থেকে বলেছি আমার একটা বাড়ি চাই, 3 বছরের মধ্যে চাই, মানে কালকে হলে আরো ভালো হয়, এরকম একটা। আমার তো কোনো আইডিয়া নেই ওই টাকা রোজগার করতে গেলাম, সেটা আপলাইন বলে দেবে। আমার ড্রিমটাকে বিজনেস গোলে কনভার্ট করবে আমার আপলাইন মেন্টর, যেটা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, সেটা আপলাইন করে দেবে। এবার বলবে স্মার্ট গোল একটা সেট করে দেবে। স্মার্ট গোল কাকে বলে? SMART। সেটা হচ্ছে কয়েকটা ওয়ার্ডের অ্যাব্রিভিয়েশন। স্পেসিফিক, ইট হ্যাজ টু বি স্পেসিফিক, মানে সেটা শুধু আপনার জন্যে, আপনার সুবিধে অসুবিধে ইত্যাদি বিভিন্ন অ্যাভেলেবল টাইম এসব বিচার করে যেটা সেট করা হচ্ছে, সেটা আর কারোর জন্য না, আপনারই জন্যে। স্পেসিফিক গোল সে সেট করবে। ইট শুড বি মেজারেবল। মেজারেবল মানে ওই ভাষা কল্পনার জিনিস নয়, মানে অঙ্ক দিয়ে মাপা যায়, কতটা করব, কবে করব, কিভাবে করব, একদম মেপে নেওয়া যায়। দেন ইট শুড বি অ্যাচিভেবল। অ্যাচিভেবল মানে আপনার গোল, তো আপনার মনে হবে যে হ্যাঁ এটা অ্যাচিভ করা যায়, উনি যা বলছেন সেভাবে আমি করতে পারবো, মোটামুটি আমার বিলিফ লেভেলের মধ্যেই আমি বিশ্বাস করি ওটা অ্যাচিভ করতে পারবো। আপনি যদি বিশ্বাস করতে না পারেন, আপনার পুরো মন প্রাণ দিয়ে আপনি চেষ্টাই করবেন না, গোড়ার থেকেই আপনার মনে হবে খাটছি বটে কিন্তু হবে না, আমার হবে না, আমার হবে না, এই ভাবটা চলে এলে কিন্তু সত্যিই হবে না। দেন রিয়েলিস্টিক, তখন যা বাজার দর 3 বছর 4 বছর বাদে যা দাঁড়াবে, তখন আজকের বাড়ির দর হিসেব করে 30 লাখ, তখন হয়তো গিয়ে সেটা 35 লাখে দাঁড়ালো, এই সমস্ত মেপে জুপে সব কিছু করে রিয়েলিস্টিক হতে হবে। অ্যান্ড টাইম বাউন্ড, একদম নির্দিষ্ট সময়, একটা ডেডলাইন থাকতে হবে। এইটা হচ্ছে রিয়েল গোল। সেটা আপলাইন হেল্প না করলে আপনি নিজে নিজে পারবেন না, ওইটা করে নিন। তারপরে কি করবেন? 3V অ্যাপ্লাই করুন। 3Vটা কি? ভিজুয়ালাইজ, ভাইটালাইজ, ভার্বালাইজ। ভিজুয়ালাইজ করা মানে আপনার গোলটা, আপনি যখন বললেন যে আমি একটা বাড়ি করব, এটা আমার ড্রিম, আপনার আপলাইন বলবে বাড়িটা কিরকম হবে এঁকে ফেলুন। আপনার নিশ্চয়ই আছে এইখানে একটা ব্যালকানি থাকবে, এখানে একটু ফুলের গাছ থাকবে, ওইখানে একদম ভিভিড, পাশে একটু জমি থাকবে, এইরকম গেট হবে, বাড়ির মাথার চালটা এরকম দেখতে হবে, কি রঙের হবে, একদম যত নিখুঁত কল্পনা থেকে একদম গোটা ব্যাপারটা কাগজের ওপর নামিয়ে দিন। তাহলে আপনার ড্রিম যেটা সেট হলো কাগজের ওপর, সে যতবার আপনার চোখ পড়বে আপনি ভুলতে পারবেন না, ওটা আপনার আরো ডিপ ইমপ্রেশন পড়বে ব্রেনেতে। তখন একটা ওই পড়তে না একটা করতেই হবে, এরকম একটা জেদ চেপে যাবে। এই বাড়িটা আমার এত ভালো লাগে, এটা আমার হবে না, এটা আমি ভাবতে পারছি না, এটা করতেই হবে। তখন দেখবেন আপলাইন আপনাকে যে গোলটা দেবে, সেইটাতে আপনাকে আর বারবার করে বলতে হবে না কি হলো, আজকে কি কাজ করলে, আজকে তোমায় যেটা বলেছিলাম করছো, এসব আপলাইনকে করতে, আপনি নিজে থেকে করবেন। আপলাইন যে আপনার গোল সেট করছে, আপনি বেশি বেশি করবেন, কারণ আপনার তখন ওটা প্যাশন হয়ে গেছে, নেশা ধরে গেছে, বুঝতে পারছেন? তারপরে ভাইটালাইজ, এটা হচ্ছে ভিজুয়ালাইজ। আপনি যদি বলেন গাড়ির ড্রিম, তাহলে কোন গাড়ি, কি মডেল, কি রং, সব একদম তার ছবি জোগাড় করে লাগিয়ে রাখুন সব দিকে। তারপর ভাইটালাইজ করুন, মানে একটা ডেট লিখুন, এই গাড়িটা আমি কিনবো অমুক সালের মধ্যে, এই বাড়িটা আমি করবো অমুক সালের মধ্যে, একদম ডেট লিখুন। দেন ভার্বালাইজ, মানে সবাইকে বলতে আরম্ভ করুন, বলুন। লোকে অবিশ্বাস করবে, কেউ হাসাহাসি করবে, করতে দিন। যদি কেউ অবিশ্বাস করে, কেউ যদি বলে তুই যেমন পাগল, এই বাড়ি তোর হবে, সে কিসের বিচার করে বলছে? কারণ তার কোনোদিন হবে না, সেই বিচারে আপনাকে বলছে যে আপনারও হবে না। কিন্তু আপনি যে ওটা বিশ্বাস করতে লেগেছেন, আপনি যে বিজনেসে জয়েন করেছেন, আপনি যে গোল সেট করেছেন, আপনি যে মেন্টরশিপ প্রোগ্রামে আছেন, আপনি যে লড়তে আরম্ভ করে দিন, সে তো আর কিছু করেননি, সে জানে না, সে মনে মনে জানে আমার দ্বারা হবে না, কাজেই এরও হবে না। কিন্তু যেদিন থেকে আপনি বিশ্বাস করতে লেগেছেন, এতদিন অবধি দুজনে বন্ধু ছিলেন, আড্ডা মারছেন, সেদিন থেকে কিন্তু আপনারা দুজনে দুরাস্তায় যেতে আরম্ভ করলেন, আপনাদের মধ্যে একটা কোয়ালিটেটিভ চেঞ্জ আসতে আরম্ভ করলো। ও
যেখানকার সেখানেই রয়ে গেল, আপনি কিন্তু রওনা দিলেন আপনার ড্রিম ফুলফিলমেন্টের পথে। বুঝতে পারছেন? এই ডিফারেন্সগুলো আপনিই করতে পারেন, আর কেউ করে দিতে পারবে না। কারণ আপনি চেঞ্জ করতে লেগে গেলেন। আগে বসে বসে আড্ডা মারতেন, চা খেতেন, টিভি দেখতেন, এবার ও আপনার বাড়িতে ডাকতে আসবে, কিরে তুই আজকাল অনেকদিন যাস না আড্ডায়? না, একটু ব্যস্ত আছি। আপনি মোটামুটি এড়িয়ে গিয়ে, তেন্ডুলকার যখন প্র্যাকটিস করতো মাঠে, তেন্ডুলকারের বন্ধুরা আড্ডা মারার জন্য ওকে ডাকতে আসতো, ও যেত না। চল পিকনিকে যাই, ও যেত না। চল একটা ফিল্ম দেখে আসি, যেত না। তা করতে করতে সবাই বলছে, এই ওটা কি হয়েছে বলতো, ও আজকাল আমাদের সঙ্গে মিশছে না, কোথাও আসছে না, যাচ্ছে না, তো কি সারাদিন মাঠে ঠুকঠুক করছে। কারণ তেন্ডুলকার কি করছে সে তেন্ডুলকার জানে, এরা জানে না। আপনাকে সবাইকে জানানোর দরকার নেই। লোকে অবিশ্বাস করে করুক, লোকে আপনাকে পাগল বলে বলুক। যত পাগল বলবে, যত হাসবে, আপনার ভেতরে জেদ জন্ম নেবে, জেদ। পাগল বলছিস, আমি করে দেখাবো তোকে। আমি যেদিন গাড়িটা কিনবো, প্রথম তোকেই লিফট দেবো, তোকে ফার্স্ট দিন লিফট দেবো। মানুষ যা কিছু কাজ করে সেটা দুভাগে ভাগ করা যায়। এটা রবার্ট কিওসাকির ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট বলছি না, একটা অন্য রকমের ভাগ বলছি। গীতা বলছে যে মানুষ যা কাজ করে তার দুটো ভাগ, একটা হচ্ছে ক্রিয়া, একটা হচ্ছে কর্ম। ক্রিয়া অ্যান্ড কর্ম। ক্রিয়াটা কি? আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের প্রয়োজনে কাজ করি। একটা পাখি উড়ে উড়ে যাচ্ছে কেন? খাবার খুঁজতে যাচ্ছে। মানুষ চাকরি করতে যাচ্ছে কেন? টাকা ইনকাম করবে, করে কি করবে? নিজের প্রয়োজনে, ফ্যামিলির প্রয়োজনে নানা রকম জিনিসপত্র কিনবে টিনবে, খরচাপাতি চালাবে। আমরা খাই কেন? নিজের পেট ভরাবার জন্যে। ঘুমোই কেন? নিজের টায়ার্ডনেস কাটাবার জন্যে। স্নান করি কেন? নিজের শরীরকে সুস্থ রাখার জন্যে। আমরা যা কিছু করি নিজের প্রয়োজনে করি, এগুলোকে বলে ক্রিয়া। আর যখন নিঃস্বার্থভাবে অন্যের জন্য মানুষ কাজ করে, তাকে বলে কর্ম। আপনি এই বিজনেসে সাকসেস পেলে আপনি প্রচুর অর্থ পাবেন, আপনার ড্রিম ফুলফিলমেন্ট হবে, আপনি নিশ্চিন্তে সিকিউরিটি পাবেন, ভালো একটা বন্ধুমহল, একটা অর্গানাইজেশন পাবেন, অনেক ফরেন ট্রিপ পাবেন, এটা ওটা সেটা অনেক কিছু পাবেন। সেটা তো এক্ষুনি পাবেন না, আপনাকে ধাপে ধাপে প্ল্যাটিনাম হতে হবে, এমারাল্ড হতে হবে, ডায়মন্ড হতে হবে। যত উপরে যাবেন তত নানা কিছু পেতে থাকবেন। কিন্তু আপনি ওই সব ধাপগুলো একা একা পেরোতে পারবেন? আপনার একটা টিম লাগবে, গোটা অর্গানাইজেশনকে আপনাকে শেখাতে হবে, তাদের মোটিভেট করতে হবে। অনেকে শিখবে, অনেকে শিখবে না, অনেকে থাকবে, অনেকে থাকবে না, নতুন লোক আসবে, পুরনো লোক চলে যাবে, অনেক কিছু হবে। গাছে হলুদ পাতা ঝরে যায়, আবার সবুজ পাতা গজায়। আপনার টিমে অনেক সবুজ পাতা গজাবে, অনেক হলুদ পাতা ঝরে যাবে, এইসবগুলো হবে। তার মধ্যে দিয়ে আপনাকে স্টিয়ার করে বের করতে হচ্ছে ঘটনাটাকে। কারণ আপনি জানেন, এই বিজনেসে আপনি যতক্ষণ না তাদের সার্ভিস দিচ্ছেন, তাদের সাকসেসফুল করছেন, ততক্ষণ আপনার কিন্তু আসবে না। বুঝতে পারছেন? ধরুন আপনি ডায়মন্ড যাবেন এই বিজনেসে, একটা ডায়াগ্রাম আমি আঁকছি। ধরুন আপনার প্রতিবেশীদের বাড়ির ওপরে জলের ট্যাঙ্ক, 6টা ট্যাঙ্ক আছে, 6টা বাড়িতে 6টা ট্যাঙ্ক আছে, তাদের 6টা লিড আছে, ঢাকনা আছে। আর মাঝখানের বাড়িটা আপনার, আপনার বাড়ির মাথাতেও একটা ট্যাঙ্ক আছে, কিন্তু তার কোনো ঢাকনা নেই। এই বাড়ির যে ট্যাঙ্কের যে ওভারফ্লো পাইপটা, মানে ট্যাঙ্ক ভরে গেলে যেখান দিয়ে জল পড়ে, সেইটা আপনার সঙ্গে জোড়া আছে। প্রতিটি ট্যাঙ্কের ওভারফ্লো পাইপটা আপনার সঙ্গে জোড়া আছে। আপনি আমায় বলুন তো, আপনার ট্যাঙ্কে জল চাই, আপনারও সারাদিনে জলের প্রয়োজন আছে, কি করে আপনি আপনার ট্যাঙ্কটা ভরাবেন? দরজায় দরজায় নক করে আগে ওদের ট্যাঙ্কগুলো ভরতে হবে আপনাকে। যখন ভরে যাবে তখন ওভারফ্লো পাইপ দিয়ে জল আসবে আপনার ট্যাঙ্কে, আপনার প্রয়োজন মিটবে। দিস ইজ হাউ ইউ গো ডায়মন্ড। বুঝতে পারছেন? ভেরি সিম্পল। এবার আপনি অন্য লোকের বাড়িতে গিয়ে জল ভরাচ্ছেন, এটাকে বলে কর্ম। তাদের উপকারটা আগে হচ্ছে, তাদের ট্যাঙ্কটা আগে ভরছে, তাদের সাকসেস আগে আসছে। আর সেইটার ব্লেসিংস হিসেবে আপনি এত লোককে সেবা করেছেন, এত লোককে শিখিয়েছেন, এত লোকের মাইন্ডসেট করেছেন, সেইটার ব্লেসিং হিসেবে ভগবান আপনাকে আশীর্বাদ করছেন, আপনার ট্যাঙ্কটা ভরে দিচ্ছেন। এবং মেবি আপনার ট্যাঙ্কের সাইজটা ওদের চেয়ে বড়, আলটিমেট ইনকামটা ওদের চেয়ে বেশি হবে আপনার। প্রত্যেক ক্ষেত্রেই এরকম হবে, কিছু 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 জমতে জমতে আলটিমেটলি আপনার ভান্ডারটা বড় হবে। কিন্তু সেটা আপনি একা করতে গেলে হতো না।
সেবা করুন, সফল হবেন। তারপরে তাই দিয়ে আপনি প্রচুর ক্রিয়া করুন, গাড়ি কিনুন, বাড়ি কিনুন, খান দান, লাক্সারি করুন, লাইফস্টাইল করুন, কিন্তু আগে কর্মটা করতে হবে। তো এই কর্ম আর ক্রিয়ার কম্বিনেশন বিজনেসে পাওয়া যায়। সেবা করার টাকা, পবিত্র টাকা, ধান্দাবাজির টাকা নয়, লোক ঠকানো, ট্যাক্স ফাঁকি দেওয়া টাকা নয়, কালো টাকা নয়, পবিত্র টাকা। কি করে সময় বার করবেন? বিজনেসটা করতে গেলে তো একটু সময় দরকার। কি করে সময় বার করবেন? কয়েকটা টিপস দেবো আমি। রান্নার সময়টা কমিয়ে দিতে পারেন। অনেক বাড়িতে ডাল চাই, মাছের তরকারি চাই, এমনি একটা তরকারি চাই, আবার ভাজা চাই, এ চাই, ও চাই, এত কিছু চাই। 24 ঘন্টার মধ্যে আপনার সময় বেরিয়ে গেল, আপনি বিজনেস বিল্ড করবেন কখন? বিজনেসের জন্য আপনাকে তো সময় বার করতে হবে, সব কিছু থেকেই একটু একটু করে বার করতে হবে। আমাদের বাড়িতে আমরা যখন বিজনেস বিল্ড করতাম, সেটা একটা মাছের পদ রান্না করতো আর একটা ডাল করতো, তাতে সব সবজি দিয়ে দিত। নিউট্রিশনের দিক থেকে ঠিক আছে। এবার আমায় এগ্রি করতে হবে, ওই আইটেমটা, ওই মেনুটা আমায় এগ্রি করতে হবে। কেন আমি এগ্রি করব? কারণ আমার ড্রিম আর ওর ড্রিম এক। বুঝতে পারছেন? আপনি যদি বাড়ির লোকেদের বোঝাতে পারেন, আপনার যদি বাড়িতে 5-6 জন লোক থাকে, তোরা বিজনেস বিল্ড করছিস, তোরা প্রাইস পে কর, তোরা না খেয়ে থাক, আমরা কি দোষ করলাম? আমাদের 5 পদই চাই। তার মানে কি, আপনি আপনার বাড়ির লোককে বোঝাতে ব্যর্থ হয়েছেন যে এই বিজনেসে সাকসেস পেলে শুধু আপনারই হবে না, তাদের সকলেরই লাইফস্টাইল, প্রত্যেকের জন্যই আপনারা আর্ন করছেন। এটা বাড়ির লোককে বোঝালে সবাই সহযোগিতা করবে। বুঝতে পারছেন? রান্নায় আমাদের অনেকটা সময় চলে যায়। আর একটা সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম, আমি সকালে ভাত খেতাম, ও রুটি খেত, আমি রাত্রিবেলা রুটি খেতাম, ও ভাত খেত। তার মানে দুবেলাই ভাত রুটি দুটোই হবে। অনেক বেশি সময় লেগে যাচ্ছে, ঝামেলার ব্যাপার হয়ে যাচ্ছে। আমরা সিদ্ধান্ত নিলাম, চলো আমরা সকালবেলা দুজনেই রুটি খাবো, রাত্রিবেলা দুজনেই ভাত খাবো। এগ্রি করলো। কেন এগ্রি করলো? চেঞ্জ করা কিন্তু কঠিন। না, আমি এখন ভাত খাই না, আমি রুটিই চাই। কিন্তু যখন বুঝলো যে এটা করলে সময় বেরোবে, সেই সময়টা কাজে লাগিয়ে আমাদের ড্রিম ফুলফিল হবে, তখন রাজি। আপনাকে বোঝাতে হবে আপনি যে স্যাক্রিফাইসটা করছেন, প্রাইস পেটা করছেন, আলটিমেটলি কিসের জন্যে, ওইটাকে আপনাকে ভালো করে বোঝাতে হবে। চেঞ্জ ইজ এ ডিফিকাল্ট থিং, কেউ সহযোগিতা করতে চায় না। তারপর সন্ধেবেলায় প্ল্যান দেখাতে যাব, সন্ধেবেলায় প্রোডাক্ট বিক্রি করতে যাব, ডেমো দিতে যাব, সন্ধেবেলাটা ফ্রি চাই। সকালবেলায় রান্নাটা একটু বেশি করে করা হলো, সেটাই দুবেলা খাবো। এগুলো আমাদের বিজনেস বিল্ড করার সময় সময় বাঁচানোর সিদ্ধান্ত আপনাকে করতে হবে, এমন কথা বলছি না, আমি জাস্ট টিপস দিচ্ছি, নইলে সময়টা বের হবে কোত্থেকে। খবরের কাগজ, কেউ কার পিনতেলের বিজ্ঞাপন থেকে আরম্ভ করে লাস্ট পাতায় বাপ্পাদিত্য সরকার তলায়, লাইনের তলায় বিজ্ঞাপন, সেই অবধি পুরোটা চেটে খাবো। মানে এমনভাবে চাটবো কাগজ সাদা হয়ে যাবে, সেকেন্ড লোক আর পড়তে পারবে না। কোথায় গেল রে, লেখাগুলো চেটে তুলে নিয়েছে। ওরম ভাবে কাগজ পড়বো না, কাগজের শুধু হেডলাইনগুলো। কুমার একবার বলেছিল 10 ফুট দূরে কাগজ রেখে পড়ুন, আবার পাতা উল্টে আবার পিছিয়ে যান 10 ফুট। 10 ফুট দূর থেকে আপনি শুধু হেডলাইনগুলোই পড়তে পারবেন, খুদি খুদিগুলো পারবেন না। হয়ে গেল কাগজ পড়া। আপনার সময় দরকার, ওই সময়টা কাগজ পড়ে আপনি বড়লোক হতে পারবেন? ধাপি গরম করতে পারেন, যে ধাপিতে আড্ডা মারা হয়, সেখানে গিয়ে জানিস তো, নানা রকম এক্সপার্টস কমেন্ট দিচ্ছি, কারণ আমি সদ্য পড়ে এসেছি কাগজ থেকে, আমার তো মাথায় কিছু নেই, আমি যেটা পড়বো ওটাই ছাড়বো। তার সঙ্গে ঝগড়া লেগে গেল, কারণ আমি আনন্দবাজার থেকে তুলেছি, ও বর্তমান থেকে তুলেছি, দুজনের মধ্যে একটু কনফ্লিক্ট হচ্ছে। বুঝতে পারছেন? এই তো হয়। এতে কোনো উপকার নেই, কোনো লাভ নেই। আপনাকে বুঝতে হবে এইসব সবাই করে, আমজনতা যা করে আপনি যদি করেন, আপনি আমজনতা লেভেলেই থাকবেন। আপনাকে যদি একটু আপার লেভেলে আসতে হয়, আপনাকে একটু ডিফারেন্ট কিছু করতে হবে, একটু ডিফারেন্ট কিছু করতে হবে, শিখতে হবে। আমজনতা চেঞ্জ করে না, আপনাকে করতে হবে। আমজনতা কোনো নতুন কিছু করতে উদ্যোগ পায় না। আমজনতা অলস, আপনার অলস হলে হবে না। ওই জন্যে আমজনতা বলে একটা আলাদা ক্লাস আছে। আমরা হয়তো গোড়াতে তাই ছিলাম, কিন্তু বুঝতে পেরেছি যে ওখানে থাকলে জীবনে কিছু হবে না, তাই ওখান থেকে বেরিয়ে আসার স্পর্ধা করতে পেরেছিলাম, তাই জন্য আজকে এখানে এসেছি। আমরা যেখানে মিশি, যা করি, তাদের প্রভাব একটা পড়ে আমার ওপর। যারা স্বপ্ন দেখে না, তাদের সঙ্গে মিশতে মিশতে আপনিও স্বপ্ন দেখতে ভুলে যাবেন। যারা স্বপ্ন দেখে তাদের সঙ্গে মিশুন।
এটা কান্তির কাছে শেখা, সেই কবে বিজনেসের প্রথম যুগে। অসিতাভ, চেঞ্জ ইউর অ্যাসোসিয়েশন। তুমি জানো না অ্যাসোসিয়েশন কি ক্ষতি করে। চেঞ্জ ইউর অ্যাসোসিয়েশন। তোমার খুব ক্লোজ আত্মীয় হতে পারে, কিন্তু প্রচুর নেগেটিভ করে, পরনিন্দা পরচর্চা। সেখানে থেকে আমার কি লাভ হবে? বিয়ে বাড়িতে নেমন্তন্ন করেছে, আমি বলেছি আমার একটা মিটিং আছে, মিটিং নেই। আমি বলছি আমার একটা মিটিং আছে, আমার আসতে 10টা হবে, তাই আয়। ততক্ষণে তো সবাই চলে যাবে, কারোর সঙ্গে দেখা হবে না। আমি মনে মনে ভাবছি বেঁচে যাবো তাহলে। আমার গিফট দেওয়ার কথা, আমি গেলাম, গিফট দিলাম, খেলাম, বাড়ি চলে এলাম। আমার ব্রেনটা নেগেটিভের হাত থেকে বেঁচে গেল। বুঝতে পারছেন? এই সিদ্ধান্তগুলো আপনাকে নিতেই হবে, আমি বলছি না, আমি নিয়েছিলাম। আর একটা জিনিস করেছিলাম, একটু নিজের শক্তি পরীক্ষা করুন, মনের জোরের পরীক্ষা। বিল ব্রিট বলেছিলেন, তুমি যত বড় স্বপ্ন দেখবে, মানে তত বড় টিম হবে, মানে তত লোককে তোমায় পরিচালনা করতে হবে, তাদের দায়িত্ব নিতে হবে, কাঁধ চওড়া করো, কাঁধ চওড়া করো। যার যত কাঁধ চওড়া তত বড় টিম হবে তার। ভগবান নইলে দেবেন না। আমি 2টো লোককে সামলাতে পারি না, আমায় 200 লোক দেবেন না তিনি, কারণ সকলেই তার সন্তান। তিনি চাইবে না অতগুলো সন্তানের আমরা ভবিষ্যৎ নষ্ট করি। ঠিক ততগুলোই দেবেন যতগুলোকে আমি সামলাতে পারবো। একবার কোথা থেকে মিটিং করে ফিরছি, হুগলি থেকে বোধহয়। তখন আমি সিগারেট খেতাম, চেন স্মোকার ছিলাম প্রায়। ফিল্টার হুইলসের প্যাকেট পকেটে, নামলাম হাওড়ায়। হাওড়া থেকে শ্যামবাজারের বাড়ি ছিল, বাগবাজার ঘাট আছে, হাওড়া থেকে বাগবাজারে ক্রস করে এসে ফেরি, নদী দিয়ে নৌকো করে এসে হেঁটে হেঁটে বাকিটা খুব কাছেই আসতাম। ওখানে গিরিশ মঞ্চ, মানে আমাদের মহাকবি গিরিশ ঘোষের নামে একটা মঞ্চ আছে, সেখানে নাটক টাটক হয়, তার সামনে দিয়ে হেঁটে হেঁটে আসছি। হঠাৎ আমার মনে হলো যে বিল ব্রিটের ওই কথাটা, অনেক চেঞ্জ আনতে হবে, অনেক মানুষকে চেঞ্জ করতে হবে, অনেককে রাস্তা দেখাতে হবে। এটা একটা বিশাল কাজ, অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে, অনেক সমালোচনা, অনেক কিছু শুনতে হবে। তো আমার মনের জোর আমি পরীক্ষা করলাম কই। হঠাৎ মনে হলো সিগারেটটা ধরাতে গিয়ে, এই সিগারেটটা কেন খাচ্ছি আমি, কি উপকার হচ্ছে, কার উপকার হচ্ছে? আমার তো ক্ষতি হচ্ছে, পাশের লোকের প্যাসিভ স্মোকিং হচ্ছে, তারও ক্ষতি হচ্ছে। এটা আমি ছাড়তে পারি না। এটা তো খুব একটা শক্তির ব্যাপার নয়, মনের জোরের ব্যাপার। ব্যাস, ওই মাথায় ঢুকে গেল, এইটা যদি আমি ছাড়তে পারি তাহলে বুঝবো যে আমার মনের জোর আছে, তাহলে আমি বড় কাজ করতে পারবো। যদি ছাড়তে না পারি, ঠিক আমাকে পুরো প্যাকেটটা ওইখানে রাস্তার পাশে নালার জলে ছুঁড়ে ফেলে না। শেয়ানা কিন্তু ছোঁড়ার আগে আবার দেখিলাম কটা আছে, দেখে কিছু লাভ হলো না, কিন্তু ওই ছুঁড়ে ফেললাম তো ফেললাম, ছুঁড়ে ফেললাম তো ফেললাম। তারপর থেকে 96-এ সিগারেট ছেড়েছে, এই 97-এ, তারপর থেকে আর খাইনি। তো এইরকম কিছু কিছু সিদ্ধান্ত আমরা যদি না নিই, আপনার কি মনে হয় ওইটা ছাড়তে পেরে আমার মনের জোর বাড়লো না কমলো? আমার সেলফ ইমেজ বাড়লো না কমলো? সবই আমাদের হাতে। আপনি জেনে শুনে যদি অন্যায় কাজ করেন, জেনে শুনে যদি ভুল কাজ করেন, আপনার সেলফ ইমেজ উইল গো ডাউন টু ড্রেন। আপনি যদি ওগুলো তাড়াতে পারেন, ওগুলোর থেকে মুক্ত করতে পারেন, আপনার নিজেকেই নিজেকে শ্রদ্ধা করতে ইচ্ছে হবে। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে বলবেন যে কংগ্রাচুলেশনস, গ্রেট, তুমি এটা করতে পেরেছো, আমরা পারি না। কিছু কাজ অন্যকে দিয়ে করিয়ে নিন। যে কাজগুলো অন্যরা করতে পারে সেটা যদি আপনিও করেন, তাহলে যে কাজগুলো অন্যরা পারে না সেটা কে করবে? বিল ব্রিটের কথা, if you are doing the same thing which others can do, maybe you are not doing something very important. আপনি বাড়িতে কাজের লোক বা একটা রান্নার মাসি যদি থাকে, সে যেটা করতে পারে সেইটা না রেখে আপনি পয়সা বাঁচাচ্ছেন, তাই করবেন। ই কোয়াড্রেন্টে থাকলে আপনি তাই করবেন। আমিও তাই করতাম, পয়সা বাঁচিয়ে অঙ্ক মেলাবার চেষ্টা করতাম। কাজের লোক টোক রাখবো না বাবা, সেই কাজটা আমি করি, তাহলে ওদের যে টাকাটা দিতে হতো বেঁচে গেল তো। কখনো যদি আপনার সামনে দুটো অপশন আছে, হয় আপনি টাকা বাঁচান, নয় আপনি সময় বাঁচান। যে ওয়াইজ সে কিন্তু সময় বাঁচাবে, আর আমজনতা টাকা বাঁচাবার চেষ্টা করবে। টাকা বাঁচালে তা দিয়ে আপনি সময় কিনতে পারবেন না, কিন্তু সময় বাঁচালে তা দিয়ে আপনি প্রচুর টাকা উপার্জন করতে পারবেন। বুঝতে পারছেন? সময় বাঁচান, কারণ সময় বেরিয়ে গেলে আর পাবেন না, টাকা চলে গেলে আবার পাবেন। সময় অনেক বেশি দামি।
এইগুলো সব মাইন্ডসেট। এইগুলো আপনি যত লিডারদের সঙ্গে মিশবেন, অভিজ্ঞ লোকেদের সঙ্গে মিশবেন, ওয়াইজ লোকেদের সঙ্গে মিশবেন, যত বই পড়বেন, সিডি শুনবেন, এইগুলো এক একটা যুগান্তকারী। একবার ঢুকলে না আপনার খোল নলচে পাল্টে দেবে, ভেতরের সমস্ত থট প্রসেস চেঞ্জ করে দেবে। একটা শুনতে ছোট্ট কথা, নো পিভি ইন টিভি, নো পিভি ইন টিভি। আপনি যদি মানতে পারেন, আপনি শুধু সময় বাঁচাচ্ছেন তাই নয়, আপনি আপনার ব্রেনকে বাঁচাচ্ছেন অনেক নেগেটিভ ইনপুট থেকে, যে ব্রেনটা আবার অন্যকে এগোতে সাহায্য করবে। কিছু কাজ ছেড়ে দিতে পারেন, তাহলে অনেক সময় বেঁচে যাবে। আড্ডা মারা, বেশি ঘুমোনো। ডাক্তারি শাস্ত্র বলে 7 ঘন্টা 7.5 ঘন্টা ঘুম ইজ এনাফ। অনেকে 8, 9, 10 ঘন্টা ঘুমোচ্ছে। এবার বুঝতে পারছেন ওই সময়টা আপনি কি করতে পারতেন, কিন্তু আপনি ঘুমের নেশায় পড়ে গেছেন। একবার ওই শুরু হয়ে গেছে, যেমন খাওয়াটা একটা নেশা। আপনার যতটুকু খেলে কাজ চলে যায়, জীবন ধারণ হয়, আমরা উই টেন্ড টু ইট মোর, সেটা জমে যায়, ওভারওয়েট হয়ে যায়। না খেলেও চলে, আপনি খাওয়া কমিয়ে দেখুন, কেউ খাওয়া কমিয়ে মারা যাবে না। ম্যালনিউট্রিশনে যত লোক মারা যায় ম্যালনিউট্রিশনে, তার চেয়ে অনেক বেশি লোক মারা যায় ওভার নিউট্রিশনে। ওভারফেড, বেশি খেয়েছে বলে মারা গেছে। কিছু কিছু চেঞ্জ আনতে হবে। আমার যদি স্বপ্ন পূরণ করতে হয়, জীবনের ধ্যান ধারণা, জীবনের ডিসিপ্লিন আকাশ পাতাল চেঞ্জ হয়ে যাবে। এটা না করলে কিন্তু আপনার রেজাল্টটা চেঞ্জ হবে না। অনেকে শুয়ে শুয়ে ভাবে এই হলো তাই হলো, আমি রাজা হব, এই কিনবো তাই কিনবো, কিন্তু কাজের কাজটা করে না। কাজ না করলে ওই ভাবনাতেই শেষ। অনেকদিন আগে আমাদের একটা সিডি বেরিয়েছিল, সেটার নাম ছিল সিংহাসনে বসতে হলে। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো সেটা শুনেছেন। তাতে একটা ছোট্ট ছড়া লিখেছিলাম, যেটা আরেকবার বলি। ভাবলে কি কেউ হয় রে রাজা, ভাবলে কি কেউ হয় রে রাজা, যুদ্ধ টুদ্ধ করতে হয়। ভাবলে কি কেউ হয় রে রাজা, যুদ্ধ টুদ্ধ করতে হয়। সিংহাসনে বসতে হলে চ্যাটাই ছেড়ে উঠতে হয়। চ্যাটাইতে শুয়ে শুয়ে সিংহাসনের স্বপ্ন দেখলে জীবনে বসতে পারবেন না, রাজা হতে হবে। আর রাজা সহজে হতে পারবেন না, অনেক অনেক যুদ্ধ জিতে, অনেক আঘাত পাবেন, সব কিছু করে তারপর আপনি রাজা হবেন। দেন ইউ কোয়ালিফাই টু বিকাম এ রাজা। জাস্ট ইচ্ছে হয়েছে আপনি হতে পারবেন না। ড্রিম আর গোল প্ল্যানটা লিখে ফেলতে হবে। একটা এক্সপেরিমেন্ট হয়েছিল, আপনাদের বলি। সেই এক্সপেরিমেন্টটা হয়েছিল হার্ভার্ড ইউনিভার্সিটিতে। হার্ভার্ড ইউনিভার্সিটিতে যারা MBA কোর্স করছিল তাদের নিয়ে এক্সপেরিমেন্টটা হয়। তাদের সবাইকে বলা হয় যে একটা কাগজে তোমাদের ড্রিমটা লেখো, আর সেই ড্রিমটা কিভাবে পূরণ করবে, কি করে সাকসেসফুল হতে পারো, তোমার কি আইডিয়া, সেই প্ল্যানটা লেখো। অনলি 3% ছাত্র লিখেছিল তাদের ড্রিম এবং কি করে ড্রিমটা পূরণ করবে সেইটা। 13% ছেলে শুধু ড্রিমটা লিখেছিল, কি করে পূরণ করবে লিখতে পারেনি। আর বাকি 84% ছেলে কিছুই লেখেনি, পুরো সাদা খাতা জমা দিয়েছে। তাদের নিজেদের ড্রিম সম্বন্ধেও আইডিয়া নেই, কি করে পূরণ করবে তো ন্যাচারালি। 10 বছর বাদে আবার এদের সবাইকে আলাদা ডেকে ইন্টারভিউ করা হয়েছিল, কে কোথায় আছে দেখা যাক। দেখা গেল ওই যে 84% স্টুডেন্ট যারা কিছুই লেখেনি, তারা মিডিওকার, মোটামুটি রোজগার করছে, খুবই সাধারণ টাইপের চাকরি করছে। যে 13% ওরা দুটোই লিখেছিল, শুধু ড্রিম লিখেছিল, কিভাবে করবে লিখতে পারেনি। সেই 13% এই 84% যারা কিছুই লেখেনি তাদের চেয়ে ডাবল ইনকাম করছে। আর ওই 3% মাত্র যারা দুটোই লিখেছিল, ড্রিম এবং কিভাবে ড্রিম পূরণ করবে, তারা এই বাকি সবাইদের মানে 97%-এর টোটাল ইনকামের 10 টাইমস ইনকাম করছে। রিটেন ড্রিম, রিটেন গোলের এতটাই জোর। দ্য মোমেন্ট ইউ রাইট সামথিং ইউ ফিল কমিটেড টু ইট। আর যদি আপনি 1000 বার বলা সত্ত্বেও না লেখেন, আপনি পাঁকাল মাছ, আপনি পিছলে পালিয়ে যাচ্ছেন, ধরা দিচ্ছেন না। ধরা আপনাকে দিতে হবে। অত স্লিপারি হলে, বাবা কে কে করবেন বলো, হাত তোলো। অনেকেই হাত তোলে না। কোনো একটা কাজ দিয়ে যদি বলেন কে কে করবে বলো, কেউ কেউ সঙ্গে সঙ্গে হাত তোলে, কেউ কেউ তোলে না, কেউ কেউ আবার এমনি এমনি করে। কারোর আবার ডান হাত তুলতে বাঁ হাতে সাহায্য দরকার হয়।
অনেক রকম মানসিকতার লোক আছে, যে ড্রিম দেখে, গোল সেট করে, লেখে, আপলাইনের সঙ্গে মেন্টরের সঙ্গে কাউন্সেলিং করে, সে কমিটেড হয়ে যায়। তাকে জিজ্ঞেস করো কি হয়ে যাবে তো, জানডিল লিখে নাও, একদম করে তবে ছাড়বো। তার কথাবার্তার রকম সকম আলাদা। আর যে ড্রিম লেখেও না, হাতও তোলে না, তাকে যখন আপলাইন জিজ্ঞেস করে কি হবে তো, লজ্জাবতী লতার মতো চোখে চোখ রাখতে পারে না, চোখ সরিয়ে নেয়, ভেতরে ভেতরে অপরাধবোধ, পলায়নী মনোবৃত্তি, পালিয়ে যাবার মতলব। কি হবে তো দেখি, বড় যার আবার মুখে বুলি ফোটে সে আরো ডুবিয়ে দেয়, দেখি, চেষ্টা তো করছি, সবই কপাল। বুঝতে পারছেন? এবার আমি একটা প্রশ্ন করি, কাকে করব? আপনাকে। চেক শার্ট, এই ফাংশনটার পর আপনি কোথায় যাবেন? বাড়ি যাবেন? বাড়ি যাবেন না যাবার চেষ্টা করবেন? যাবেন, এর বেলা যাবেন। আর বিজনেসে কোনো একটা পয়েন্টে পৌঁছানোর কথা বলে দেখি, বাড়ি যাবার ক্ষেত্রে আপনি বলবেন দেখি, চেষ্টা করব। হ্যাঁ, বাইরে এরকম করে দাঁড়িয়েছেন, কি দাদা এরকম স্ট্যাচু কেন? বাড়ি যাওয়ার চেষ্টা করছি। বাড়ি যাবো তো যাবো, আবার চেষ্টা করার কি আছে? কি করছেন দাদা? খাবার চেষ্টা করছি। খেয়ে নিন, খাবার চেষ্টা করছি। চেষ্টা দিয়ে কিছু হবে না, করে নিন। জীবন একটাই, তার কতটা পেরিয়ে এসছি জানি না, যেটুকু পড়ে আছে ওইটুকুতেই আমি কাজে লাগাতে পারি। এবার চয়েস ইজ ইয়োর্স, আপনি সেটা কাজে লাগাবেন না ওইভাবেই বয়ে যেতে দেবেন। আমি জানি না, আমি একটা মানব জন্ম পেয়েছি, এর পরের জন্মে আমি হয়তো মনসা গাছ হয়ে জন্মালাম, কেউ আমার সঙ্গে মেশেই না, কাঁটার খোঁচা, কিংবা ফুটবল হয়ে জন্মালুম, গোটা সমাজ লাথি মারছে। হতেই পারে, কত রকম হতে পারে, কিন্তু মানুষ জন্ম একটা পেয়েছি, এটাকে আমার এই জন্মেই উসুল করতে হবে। পরের জন্মে কি হবে আমি জানি না, গ্যারান্টি নেই। অলস মানুষ, একটা কথা আছে জানেন, নায়ম আত্মা জ্ঞানহীন লভ্য। নায়ম আত্মা বলহীন লভ্য। যার বল নেই, যার মনের জোর নেই, যার শপথ নেওয়ার জোর নেই, সে কোনোদিন সফল হবে না। দে উইল বি অলওয়েজ গাইডেড বাই সামবডি এলস। আমি যদি আমার ড্রিমের জন্য কাজ করতে ভয় পাই, আর একজন আমাকে এক্সপ্লয়েট করে তার ড্রিম ফুলফিল করে নিয়ে বেরিয়ে যাবে। চাকরির ক্ষেত্রে যেটা হয়, আমি ভাবছি একটু ইনক্রিমেন্ট পেলে, এ মাসে ইনক্রিমেন্ট পেয়েছি। দশরথ মাঝির নাম শুনেছেন? কেউ কেউ শুনেছেন? দশরথ মাঝি বিহারের গয়া জেলায় গেলোর বলে একটা গ্রাম আছে, সেইখানে একজন কৃষক, ভূমিহীন কৃষক। ওই গ্রামেতে কিছুই নেই, ইনকাম করার জন্য ওদের যেতে হতো বহু দূরে। একটা পাহাড় পড়তো মাঝে, সেই পাহাড় পেরিয়ে একা বেঁকা রাস্তা দিয়ে প্রায় 75 মাইল দূরে একটা গ্রামে গিয়ে, খুব কষ্টের জীবন, খুব খাটনির জীবন। গোটা গ্রামের লোক ওই রকম ভাবেই যেত। তো একদিন ওরা দুজনে, স্বামী স্ত্রী দুজনেই যেত। একদিন দশরথের স্ত্রী ওই যেতে যেতে পাহাড়ি পথে পড়ে গেছে, সিরিয়াস ইনজুরি, কিন্তু কাছাকাছি কোনো ডাক্তার নেই, আর 75 মাইল রাস্তা। ওই পেরিয়ে আস্তে আস্তে চিকিৎসার অভাবে বউ মারা গেছেন। দশরথের ওই শোক, রাগ, জেদ, যত নষ্টের গোড়া এই পাহাড়টা। এই পাহাড়টার জন্য দেরি হয়ে গেল, এই পাহাড়টা আমি রাখবো না, ভেঙে উড়িয়ে দেবো। যে কেউ শুনে বলবে পাগল, একটা মানুষ পাহাড় ভেঙে উড়িয়ে দেবে? সে কিন্তু বলে থেমে রইল না, ছেনি হাতুড়ি নিয়ে লেগে গেল। লোকে বললে কি রে, কি পাগলামি হচ্ছে, সরে যা, এই পাহাড়টা আমি রাখবো না। প্রথম প্রথম লোকে পাগল বলতো, হাসাহাসি করতো, তবে কি বলে, ওই দেখ পাগল কি করছে, ঠাঁই 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 করে রোজ সকাল থেকে রাত অবধি। 20 বছর, 1960 থেকে 1982, 22 বছরে সে একটা 25 ফিট লম্বা উঁচু, 30 ফিট চওড়া, 360 ফিট লম্বা রাস্তা বানিয়ে ফেলেছে একা, পাহাড় কেটে।
একা পাহাড় কেটে। কি লাভ হয়েছে? ওই 75 মাইল রাস্তা যেটা দূরত্বের জন্য ওর ওয়াইফ মারা গিয়েছিল, সেই 75 মাইলটা এখন 1 মাইলে পরিণত হয়েছে। 1 মাইল গেলেই ওখানে পৌঁছে যাওয়া যায়, অতটা ঘুরে যেতে হতো, পুরো পাহাড়টাকে নামিয়ে দিয়েছে। বুঝতে পারছেন জেদ থাকলে কি হয়? আচ্ছা, দশরথ মাঝি তো না হয় বিহারের কথা, আপনারা স্বপ্না বর্মনের নাম শুনেছেন? শুনেছেন? সে তো এশিয়াডে হেপ্টাথলনে গোল্ড মেডেল পাওয়ার পর, তার আগে কজন শুনেছিলেন? আপনাদের জলপাইগুড়িরই মেয়ে, খুব প্রত্যন্ত গ্রামের মেয়ে। তার স্বপ্ন ছিল আমি এশিয়াডে হেপ্টাথলনে গোল্ড মেডেল পাবো। সবাই হেসেছিল। অত্যন্ত দরিদ্র ঘরের মেয়ে, ওর বাবা রিক্সা চালাতো। সেও হার্টের প্রবলেম হয়েছে, হার্ট অ্যাটাকের পর রিক্সা চালানো ছেড়ে দিয়েছে। অসম্ভব দারিদ্র। আর হেপ্টাথলনে কম্পিট করতে গেলে তার ট্রেনিংয়েতে অনেক খরচা আছে, কিভাবে কি হবে কেউ জানে, কিন্তু ওর জেদ আমি করব। তার উপর তার জন্মগত একটা ডিফেক্ট ছিল, 2 পায়েতেই 6টা করে আঙুল। নর্মাল জুতো পরতে পারে না, স্পেশাল জুতো যার সামনেটা একটু বেশি জায়গা। তো পুরনো জুতো পরেই করতে হবে, যন্ত্রণা হতো। 5টা আঙুলের জায়গায় 6টা আঙুল ধরে, বুঝতে পারছেন যন্ত্রণা তো হবে। কিন্তু থামিয়ে রাখা যায়নি, হেপ্টাথলনে গোল্ড মেডেল। বুঝতে পারছেন? এখন অনেক এগিয়ে এসছে, এই দাও, টাকা দাও, জুতো দাও, কোন একটা কোম্পানি আবার ওর জন্য স্পেশাল মাপের জুতো করে দেয়, সব এখন। যখন ও লড়াই করেছিল অন্ধকারে কেউ চিনতাম না, এখন আমরা জলপাইগুড়ির মেয়ে, বুঝতে পেরেছেন? এখন আমরা গর্ব করছি, তখন আমরা কেউ চিনতাম না। লড়াইটা এমনই জিনিস জানেন, আপনি যখন পেয়ে যাবেন, সফল হয়ে যাবেন, স্টেজে যখন আপনার গলায় মালা, ওপরে আলো পড়বে, হাততালি, তখন সবাই আপনাকে চিনবে। তার আগের লড়াইটা কেউ নেই, এটা আপনার একার লড়াই। অন্ধকার, অন্ধকার। ওই দমটা যদি থাকে তবে আপনি আলোর জগতে আসবেন। আলোর জগতে আসতে গেলে অন্ধকার পেরিয়ে আসতে হবে। সেই দম আছে? আছে? তাহলে সবাই যাব, আমরা সবাই করব। আর এখন জলপাইগুড়িতে বান ডেকেছে, সাকসেসের বান ডেকেছে। গোটা নর্থ বেঙ্গল থেকে দিকে দিকে, আপনার জলপাইগুড়ি থেকে একটা ডায়মন্ড এবার পাড়া পাড়া থেকে বেরোবে, প্রতি পাড়া থেকে বেরোবে। একজনকে করে দেখিয়ে দিতে হয় ডায়মন্ড জলপাইগুড়ি থেকে, ও হবে না, হবে না বলার লোক প্রচুর। ওরই মধ্যে দিয়ে লড়াই করে একজন করে দেখিয়ে দিয়েছে, ওরই মধ্যে থেকে লড়াই করে ওরা দেখিয়ে দিয়েছে শিলিগুড়িতে। এবার লোকের মধ্যে অবিশ্বাসটা ভেঙে ফেলে দিয়েছে। তারা বলছে ওরা যদি পারে আমরা কেন নই, আমরা কেন পারবো না? আপনি যেই ভাবলেন যে আমি কেন পারবো না, আমি করে ছাড়বো, আপনার 50% হয়ে গেল, ধরে নিন 50% হয়ে গেল। ওই বিশ্বাসটা আপনাকে আনতে হবে, ওটা কেউ আনতে পারবে না। চেঞ্জ ইজ নেম অফ এ ডোর হুইচ ওপেন্স অনলি ফ্রম ইনসাইড। আপনি বাইরে থেকে মেরে দরজা কড়া নেড়ে খুলতে পারবেন না। সে যদি মনে করে আমি চেঞ্জ করব, সে যদি মনে করে আমি এতদিন যা যা করেছি তা দিয়ে কি হয় দেখা হয়ে গেছে, এই জীবনটা আমি চাই না, আমি এটাকে পাল্টাতে চাই। আপনার ভবিষ্যৎ পাল্টাতে গেলে আগে আপনাকে পাল্টাতে হবে, নইলে ভবিষ্যৎ পাল্টাবে না। আর সেটা কেউ পাল্টে দেবে না, আপনাকে রাস্তা দেখিয়ে দেবে। ব্রিজ সিস্টেম আমাদের দেখিয়ে দিচ্ছে, দেখো এ কিভাবে করেছে, ও কিভাবে করেছে। আপনার করার টাইপটা হয়তো একটু অন্যরকম হবে, কিন্তু আপনি মেন মেসেজটা পেয়ে গেলেন যে করলে হয়, করলে হয়। যে করবে তার হবে, গ্যারান্টি নেই কে করবে। কিন্তু গত 20 বছর ধরে প্রতিটি লিডার স্টেজে স্টেজে সমস্ত জায়গায় গিয়ে একটা কথাই বলে আসছে, ইফ উই ক্যান ডু ইট ইউ ক্যান ডু ইট টু। এম্পাওয়ারমেন্টের প্রোগ্রাম, আমি যদি করে থাকতে পারি তুমিও পারবে। প্রথমত এইটাকে বিশ্বাস করো, এই কথাটাকে। তারপর যত দেখেন কাঁচা বিশ্বাস আর পাকা বিশ্বাস, বিশ্বাস দু রকমের। ওর যখন হয়েছে তখন আমারও হতে পারে, এটা হচ্ছে কাঁচা বিশ্বাস। যখন হতে লাগবে আপনার, আপনি 9, 11, 13 হতে লাগবে, তখন আরে আমারও তো হচ্ছে, তখন আপনার ওই কাঁচা বিশ্বাসটা পাকা হবে যে শুধু ওদের নয় আমারও হচ্ছে, আমারও হবে। তখন আপনাকে যদি জিজ্ঞেস করে কি হবে, তো ডান ডিল, তখন আর বলবেন না দেখি। দেখি কথাটা একটা সুর আছে, খুব বিষাদের সুর। মনের জোরেই লক্ষ্যভেদ হবে, আর কিছু লাগে না। মনের জোর, শুধু মনের জোর। টেক এ ডিসিশন। ডিসিশনটুকু তো নিতে পারি, পারি যে আমরা করব। কি হবে ভবিষ্যতে সেটা ভবিষ্যতের ভগবান জানেন। আর ভগবান কাকে দেন বলুন তো? যে চেষ্টা করে তাকে দেন। যে চেষ্টা করে না, নানা কিছু ভেবে, যদি না হয় ওকে প্ল্যান দেখাবো, যদি জয়েন না করে ওকে প্রোডাক্ট বলবো, যদি না নেয়। এখন
অ্যাটমসফিয়ার ড্রাইভ, ও বাবা ড্রাইভ কে নেবে? কিন্তু কিছু লোক জিজ্ঞেস করবে, আরে চল বলে তো দেখি, তারপর তারই হবে। আর যে আগেই বলে নিল যে হবে না, কেউ নেবে না, না দিয়ে একটা সেন্টেন্স শুরু করছেন, সেটা হ্যাঁ হবে কি করে? বুঝতে পারছেন? না দিয়ে শুরু করলে সেটা হ্যাঁ হয় না। একবার একটা হল্লা করতে পারি, জোরালো হল্লা, এক্সাইটমেন্টের হল্লা, কারণ আমি ওটা শুনিনি। করছি তো? নাইস টকিং টু ইউ, থ্যাংক ইউ।